Good afternoon, Bijon. Thank you for coming to Money Square. Thank you, Moses Bhai, for having me. তো আজকে আমার টিপিক্যাল পডকাস্টের টপিক থেকে আমরা সরে যাচ্ছি। আমরা আজকে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের রিপোর্ট নিয়ে কথা বলবো, যে রিপোর্টটা তোমরা রিসেন্টলি পাবলিশ করেছো, রাইট? Yeah, look forward. সো বিজন, তুমি আমাদের অডিয়েন্সের জন্য যদি একটু ছোট্ট করে একটা ইন্ট্রোডাকশন দাও, হু ইউ আর অ্যান্ড হোয়াট ইউ ডুইং। Sure. Hi everyone. আমার নাম হচ্ছে বিজন। আমি লাইট ক্যাসেল পার্টনার্স এর সহ প্রতিষ্ঠাতা, যেটা আমি আমার আরো দুজন কো-ফাউন্ডার জাহেদ এবং ইমদাদের সাথে লঞ্চ করেছিলাম ব্যাক ইন 2013। আমাদের অনেকগুলো অ্যাডভাইজারি উইং আছে। আমরা মূলত বিভিন্ন ধরনের ইদার ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে সাস্টেনেবল সিস্টেমিক চেঞ্জ নিয়ে কাজ করে থাকি, অথবা আমরা প্রচুর ইন্টারন্যাশনাল কর্পোরেটস অথবা ইনভেস্টরদেরকে বাংলাদেশে আনতে হেল্প করে থাকি। আর অ্যাজ পার্ট অফ দ্যাট আমরা যেটা করি, বাংলাদেশ মার্কেট নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন, বিভিন্ন ধরনের ডকুমেন্টস, রিসার্চ পেপার পাবলিশ করে থাকি। স্টার্টআপ রিপোর্টটা ওয়ান অফ দেম। আমরা এটা লাস্ট 2 years ধরে পাবলিশ করছি এভরি কোয়ার্টার, এবং উই ওয়ান্ট টু কন্টিনিউ দ্যাট। আর ওটার যে ফাইন্ডিংস গুলা আই এম ভেরি হ্যাপি টু শেয়ার উইথ দ্য অডিয়েন্স টুডে। Great. So without further ado, Bijon, you can share the রিপোর্ট। আমাদের বলে দেওয়া ভালো যে আমাদের এটা একটা, আই থিঙ্ক ইটস এ শর্ট সামারি। দ্য ফুল রিপোর্ট ইজ মাচ লার্জার। আমি স্ক্রিন শেয়ার করছি। মোসাফ ভাই জাস্ট জানাবেন যদি দেখতে পারেন, ইফ ইটস ফুল স্ক্রিন অর নট। পারফেক্ট। তাহলে আমি শুরু করছি। এটা হচ্ছে কোয়ার্টার 1 আর আপডেট 2023 মিলে। এই রিপোর্টটা আমরা একা করি না, আমরা বিভিন্ন ফাউন্ডারদেরকে সাথে নিয়ে এবং বিভিন্ন ইনভেস্টরদেরকে সাথে নিয়ে করে থাকি। প্রথমে আই অ্যাকনোলেজ দি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, হুইচ ইজ দি গভর্নমেন্টের ব্যাকড $60 million একটা ভেঞ্চার ক্যাপিটাল ফ্যাসিলিটি, যারা আমাদেরকে রিপোর্টটাকে ডেটা দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করে। অ্যাঙ্করলেস বাংলাদেশ, হুইচ ইজ আরেকটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি, ইউএস বেসড, যা বাংলাদেশে এক্সক্লুসিভলি ইনভেস্ট করে। বাংলাদেশ অ্যাঞ্জেলস, যেটা বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাঞ্জেল সিন্ডিকেট, এবং বিজনেস স্টার্টআপ ফাউন্ডার্স গ্রুপ, মুস্তাফিজ ভাই যার মেম্বার, যেটা আমাদের অনেকগুলো ফাউন্ডাররা এই গ্রুপের আমরা মেম্বার। তো সবার সাহায্য নিয়ে আমরা রিপোর্টটা শুরু করি। আমি যদি একটু প্রথমে গ্লোবাল সাইড থেকে আসি, যে আমরা জানি যে লাস্ট 2-3 কোয়ার্টার ধরে গ্লোবাল মার্কেটসে অনেক ধরনের আনসার্টেনিটি কিন্তু যাচ্ছে। স্পেশালি যদি 2023ও চিন্তা করি, আমরা জানি যে ফেড তাদের ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়েছে, ইনফ্লেশনের প্রেশার হচ্ছে। আমরা জানি যে ইউএস বলা ঠিক না, বাট ইউক্রেন রাশিয়ার যে ওয়ারটা হয়েছে সেটা অনেক ধরনের আফটার শক হয়েছে। অনেকগুলা ইউরোপিয়ান ইকোনমি এবং ইউএস ইকোনমি হয়তো রেসেশনে যাচ্ছে, এবং এটার সাথে সাথে আমরা দেখেছি যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনেও বা ফাইন্যান্সিয়াল সেক্টরেও বেশ কিছু ধরনের আফটার শকস এসেছে। আমরা জানি ইউএসএ তে আপনারা জানেন যে সিলভার গেট, সিগনেচার, সিলিকন ভ্যালি ব্যাংক, এগুলো অনেকগুলা হচ্ছে ইজ গোয়িং থ্রু আ টাফ টাইম। অনেকগুলা ক্লোজ হয়ে যাচ্ছে, অনেকগুলা রিস্ট্রাকচার হচ্ছে। এবং এটার জন্য যেটা বলবো যে ওভারঅল যখন ফাইন্যান্সিয়াল মার্কেট খারাপ করে, পাবলিক ইকুইটিস খারাপ করে, এটা কিন্তু ইম্প্যাক্টটা অ্যাক্রস দ্য ফাইন্যান্সিয়াল ভ্যালু চেইন পড়ে। সো স্টার্টআপেও কিন্তু এটা পড়েছে। স্টার্টআপেও কিন্তু লাস্ট বা এই কোয়ার্টারে আমরা বলবো যে $31 billion ইনভেস্ট হয়েছে। বাট একটা মজার বিষয় হলো যে এটা যদিও নাম্বারটা কম, বাট এইটার মধ্যেও কিন্তু $10 billion প্লাস ইনভেস্ট হয়েছে শুধু জেনারেটিভ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? আমরা যেটা সব চ্যাট জিপিটি বলে আমরা সবাই চিনি। সো ওখানে একটা কিন্তু হাই কনসেন্ট্রেশন ইনভেস্টমেন্ট হয়েছে। সো আমরা দেখছি যে কিছু কিছু সেক্টর লাইক জেনারেটিভ এআই, ফাইন্যান্সিয়াল, এমবেডেড ফাইন্যান্সে কিছু এখনো ট্র্যাকশন পাওয়া যাচ্ছে, বাট ইন জেনারেল কিন্তু ওভারঅল ট্রেন্ডটা ডাউনওয়ার্ডস। আমি আরেকটু পরে দেখবো। অনেকগুলা টেক কোম্পানি ইনক্লুডিং মেটা, ইনক্লুডিং লার্জ কোম্পানিজ লাইক গুগল, তারা কিন্তু ম্যাসিভ লে অফে গিয়েছে। ইনফ্যাক্ট ফার্স্ট কোয়ার্টারেও প্রায় ক্লোজ টু 180,000 জবস হ্যাজ বিন লস্ট। এটার মধ্যে বাংলাদেশও আই থিঙ্ক লাস্ট কোয়ার্টার 2022 থেকে দেয়ার হ্যাজ বিন স্লাইটলি ইম্প্রুভমেন্ট। বলবো না যে ইনভেস্টমেন্ট খুব বেশি হয়েছে, বাট আমরা যেটা হচ্ছে পজিটিভ সেটা হচ্ছে নাম্বার অফ ডিলস বেশি হয়েছে। যেটা বলবো যে লাস্ট কোয়ার্টার অফ 2022-তে অ্যারাউন্ড 12টা ডিল ছিল, এখানে 17টা ডিল হয়েছে। এবং আমাদের অনেকগুলো হোমগ্রোন স্টার্টআপকে আমরা দেখতে পাচ্ছি দে আর মোর অপটিমাইজিং দেয়ার ক্যাশ ফ্লো। হ্যাঁ, সাম অফ দেম হ্যাভ গন থ্রু দ্য পেইন, যাদের একটু ডাউন রেস করতে হচ্ছে, বাট ওভারঅল কিন্তু দে হ্যাভ ইমপ্রুভ দেয়ার কন্ট্রিবিউশন মার্জিন, ইউনিট ইকোনমিক্স টু সার্ভাইভ ইন দ্য মার্কেট। এটা একটা জাস্ট একটা গ্লোবাল ট্রেন্ড আমি দেখাচ্ছি। আপনারা যদি দেখতে পারেন যে স্পেশালি মানে জুনের পর থেকেই কিন্তু দেয়ার ইজ বিন আ ডাউন ওয়ান ট্রেন্ড প্রত্যেক মাসে, এবং ইনভেস্টমেন্টটা কিন্তু গ্লোবালি ভেঞ্চার ক্যাপিটাল, স্টার্টআপ ইনভেস্টমেন্টটা, কর্পোরেট ভেঞ্চার ক্যাপিটাল সবগুলো কিন্তু কমেছে।
আমরা জানুয়ারিতে যদিও একটা পিক দেখছি, বাট এগেন যেটা বললাম এই $31 বিলিয়ন মধ্যে $10 বিলিয়ন কিন্তু গিয়েছে ওপেন এআই তে, যেটা আমরা আমরা উই আর অল ফ্যামিলিয়ার উইথ দ্য চ্যাট জিপিটি, সো আমি জিনিসটাকে বললাম না, বাট জেনারেটিভ এআই হ্যাজ বিকামিং মেজর সেক্টর দ্যাট ইজ গোইং টু ডিসরাপ্ট আ লট অফ থিংস, রাইট? বাংলাদেশে যদি একটু আসি, একটু যদি আমরা রিজিওনাল কম্পারেবল করি, আমরা তো গ্লোবাল সিনারিওটা দেখলাম। বাংলাদেশ কিন্তু ইজ ইন্টারেস্টিং বিকজ বাংলাদেশে ওয়াইল স্টার্টআপ ইনভেস্টমেন্ট হচ্ছে, বাট এটা যদি আমরা একটু কম্পারেবল করি কম্পেয়ার টু আওয়ার জিডিপি, আমাদের কিন্তু জিডিপির খুব অল্প পরিমাণে স্টার্টআপ ইনভেস্ট হয়, ইজ অ্যারাউন্ড 0.03%। আপনি যদি কম্পেয়ার করেন ইভেন উইথ পাকিস্তান, রাইট, যার অ্যাকচুয়ালি টোটাল জিডিপি আমাদের থেকে কম, তাদেরও কিন্তু 0.1% স্টার্টআপ ইনভেস্ট হয়। ইফ ইউ কম্পেয়ার টু ইন্ডিয়া এবং চায়না, ওখানেও কিন্তু আপনি যদি রেশিওটা দেখেন 0.6 এবং 0.24। আর সিঙ্গাপুর একটা স্মল আইল্যান্ড কান্ট্রি হিসেবে পুরা ওয়ার্ল্ডে দাপটের সাথে থাকে, এবং এটা রিজনও আছে। তাদের কিন্তু জিডিপির প্রায় 1.6% স্টার্টআপ হবে এরকম ইনোভেটিভ এন্টারপ্রাইজ ইনভেস্ট হয়। সো এটা আমাদের একটা ডেফিনেটলি চ্যালেঞ্জ, এবং আমার বিলিভ করি যত আর লোকাল ইনভেস্টমেন্ট হবে, গ্লোবাল ইনভেস্টমেন্ট আসা শুরু হবে, দিস উইল পিক আপ। আচ্ছা বিজন, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে, আমরা হ্যাঁ, একটু আগে please, যদি স্লাইডে যাই। জি। এই কোয়েশ্চেনটা হয়তো বা অন্যান্য ইনভেস্টর বা আমাদের লোকাল স্টার্টআপ ফাউন্ডার আছে তাদের কাছে মনে হয় এটা প্রায় কোয়েশ্চেন আসতে পারে, যে যেখানে আমাদের ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরস গুলো একটা আমাদের নেবার কান্ট্রি থেকে অনেক ভালো, সেই পাকিস্তান, আমরা কেন আহ, সেই পরিমাণ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারছি না স্টার্টআপের সেক্টরের ক্ষেত্রেও? তুমি তুমি বলতে পারবে ব্রডলি হোয়াট উইল বি দ্য মেজর রিজন এটা এটা হওয়ার কারণ? থ্যাংক ইউ মোসেস ভাই, এন্ড দ্যাট অ্যাকচুয়ালি আমাদের নেক্সট স্লাইডেও আসে, বাট এটা তো ও, যাওয়ার আগে যেটা আপনি বললেন যে বাংলাদেশে কিন্তু ম্যাক্রো ইকোনমিক ফান্ডামেন্টালস কিন্তু অতটা খারাপ না, রাইট? আমাদের ক্লোজ টু 170 মিলিয়ন পপুলেশন, পাকিস্তানের থেকে কম, বাট আমাদের একটা লার্জ মিডল ইনকাম মার্কেট আছে। আমাদের বলা হয় মিডল ইনকাম মার্কেটটা উইল বিকাম 34 মিলিয়ন বাই 2025, যেটা মালয়েশিয়া টোটাল পপুলেশন থেকে বেশি। আমাদের জিডিপি পার ক্যাপিটা কিন্তু ইনফ্যাক্ট ইজ মোর দ্যান ইন্ডিয়া এবং পাকিস্তান, জি। রাইট? যেটা 2022 তে হয়েছে, রাইট? আমাদের জিডিপি গ্রোথও কিন্তু রিজিওনাল পেয়ার সম্বন্ধে খারাপ না, রাইট? এবং আমরা কনজিউমার মার্কেট হিসাবে উই আর প্রজেক্টেড টু বি দ্য 9th লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের ইন্টারনেট পেনিট্রেশন ইজ অ্যারাউন্ড বিটুইন 30 to 40%। প্রচুর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস অ্যাকাউন্টস আছে। সো আই থিঙ্ক ওভারঅল কিন্তু ইটস ম্যাক্রো পিকচারটা ইজ, আমি বলবো, প্রমিসিং, এবং যে জন্য ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে। আমার মনে হয় পাকিস্তান যে জায়গায় বেশ কিছু ভালো করেছে, আমরা যদি তিনটা পয়েন্ট দেখি, একটা হচ্ছে পাকিস্তানের যে নেটওয়ার্কটা ইন্টারন্যাশনাল ইজ স্ট্রঙ্গার বাংলাদেশের থেকে। আমি যেটা বলবো যে পাকিস্তান কিন্তু অ্যাজ অ্যান ইকোনমি ইজ অফেন টেকেন পার্ট অফ দ্য মেনা রিজিয়ন। সো আমরা যেটা জানি মিডল ইস্ট, নর্থ আফ্রিকা এবং পাকিস্তান, এটাকে মেনাপ বলে। এটাতে কিন্তু পাকিস্তান গেটস ফান্ডের অ্যালোকেশনে দে হ্যাভ অ্যান অ্যালোকেশন, এবং আমরা প্রচুর ফান্ড ম্যানেজার কিন্তু দেখবো যে গ্লোবালি যারা মিডল ইস্টে আছে, সব ফান্ড ম্যানেজার কিন্তু লট অফ দেম আর ফ্রম পাকিস্তানি অরিজিন, এই ধরনের দেশ থেকে, রাইট? আমরা যদি বাংলাদেশকে চিন্তা করি, বাংলাদেশ সাউথ এশিয়ার পার্ট, বাট ইন্ডিয়া ইজ এত বড়, ইন্ডিয়াতে স্টার্টআপ ইনভেস্টমেন্ট হয় বছরে $30 বিলিয়ন, বাংলাদেশে রাইট, হয় $30 মিলিয়ন, রাইট? রাইট। সো ইন্ডিয়ার তুলনায় কিন্তু বাংলাদেশ ছোট, এন্ড উই গেট লস্ট, রাইট? এবং বাংলাদেশ সাউথ এশিয়ার পার্ট হিসেবে ওই ওই ফোকাসটা পায় না। এবং আমি বলবো যে ফান্ড ম্যানেজারও কিন্তু গ্লোবালি আপনি যদি দেখেন, প্রচুর ইন্ডিয়ান ফান্ড ম্যানেজার, প্রচুর পাকিস্তানি ফান্ড ম্যানেজার কিন্তু গ্লোবালি অনেক জায়গায় আছে, যেটা আই থিঙ্ক বাংলাদেশে স্টিল টু বি দেয়ার। ডেফিনেটলি এখন হচ্ছে। বাংলাদেশি ফান্ড ম্যানেজার্স লাইক রাহাত ভাই ফ্রম অ্যাঙ্করলেস, সাকিব, রিসেন্টলি ফান্ড ম্যানেজার, সো উই আর সিইং, বাট এখনো আই থিঙ্ক ইটস নট দেয়ার ইয়েট, রাইট? সো এটা একটা রিজন যে আমাদের বাংলাদেশের অনেক সময় ব্র্যান্ডিং বা ফোকাস ম্যান্ডেটে থাকে না। আর সেকেন্ড আমার যেটা মনে হয় অনেক ক্ষেত্রে হচ্ছে রেগুলেশনস এর ক্ষেত্রে আমার মনে হয় কিছু কিছু জিনিস একটু কমপ্লিকেটেড বাংলাদেশে, যেটা অনেক সময় হয় যে রিপ্যাট্রিয়েশন নিয়ে বারবার একটা কোশ্চেন আছে যে টাকা এখানে ইনভেস্ট করে রিপ্যাট্রিয়েট করা যাবে কিনা। পাকিস্তানে যেমন সেন্ট্রাল ব্যাংক এখন যেটা করেছে, দে হ্যাভ এটা অনেক ইজিয়ার করেছে পাকিস্তানি ইনভেস্টরদেরকে টু হোল্ড শেয়ারস আউটসাইড, রাইট? যেটা বাংলাদেশে এগুলা বাইরে শেয়ার হোল্ডিং করা কমপ্লিকেটেড, টাকাটা রিপ্যাট্রিয়েট করা কমপ্লিকেটেড। এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো ইজ অফ ডুইং বিজনেসও কিন্তু বাংলাদেশ যদিও ডিসকাউন্ট রেট একটু পিছিয়ে আছে। 168 র্যাঙ্ক, পাকিস্তান ইজ 128, ইন্ডিয়া ইজ 63, ভিয়েতনাম ইজ 70। সো ওইগুলোও একটু ফোকাসেস ইনটু অ্যাকাউন্ট, রাইট? রাইট। আর থার্ড যে ফ্যাক্টরটা আমার মনে হয় যেটা অনেক ক্ষেত্রেই আমাদের এখানে ইম্প্যাক্ট করে, যে আসলে এই স্টার্ট আপে ইনভেস্টার বেস্ট হয় যখন আপনি কিছু সাকসেস কেস তৈরি করতে পারেন, রাইট? এবং যারা এক্সিট করেছে তারাই যদি স্টোরিটা পুনরাবৃত্তি করতে পারে। সো পাকিস্তানে যেটা বলে একটা এফেক্ট আছে, কারিম এফেক্ট। কারিম বলে একটা কোম্পানি ছিল রাইড শেয়ারিং, যেটা কিন্তু ফাউন্ডার এক্সিট করেছে, এবং ওখানকার যারা এমপ্লয়িরা ছিল তারাও কিন্তু হ্যাভ গটেন বেনিফিটস। সো কারিম থেকে বের হয়ে কিন্তু অনেকে আবার নতুন কোম্পানি করছে।
বাংলাদেশে আমার মনে হয় পাঠাও থেকে ইলিয়াস এক্সিট কিছুটা নিয়েছে, এবং পাঠাও থেকে আমরা দেখেছি যেমন কিশোয়ার ক্লোরিও ফর্ম করেছিল। বাট এখনো কিন্তু ওই ফুল সাইকেলটা এখনো হয়নি, একটা ফাউন্ডার কোম্পানি করে আবার একটা এক্সিট করে আবার রাইট। ইনভেস্টর হয়েছে, এই সাইকেলটা এখনো পুরোপুরি কমপ্লিট করেনি, যেটা পাকিস্তান করতে পেরেছে। সো এই ফ্যাক্টর গুলাই ফান্ড ম্যানেজারদের মধ্যে ফোকাস, ব্র্যান্ডিং সহ ফান্ড ম্যানেজাররা পাকিস্তানি এবং ইন্ডিয়ানস অনেকটা থাকা যারা ফোকাস করে। সেকেন্ড আমি যেটা বললাম যে ফুল কাইন্ড অফ স্টোরিটা কাইন্ড অফ করা, এবং রেগুলেশন, এই তিনটা কারণে আমার মনে হয় বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট দিকে একটু পিছিয়ে আছে। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় ইটস আ গ্রেট এক্সপ্লেনেশন। এটা নিয়ে আর কারো কোয়েশ্চেন থাকার কথা না। থ্যাংক ইউ, উই ক্যান গো আমি টু এই দ্য নেক্সট স্লাইডটাও স্লাইড। আপাতত এক্সপ্লেন করলাম, এটা তো স্লাইডটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, বাট বাংলাদেশের খুব ইন্টারেস্টিং পয়েন্ট যদি আমি একটা বলি, যেটা অনেক সময় ইনভেস্টররা শুনলে অবাক হয়ে যায়, যে আমাদের যে বিল্ডিং পপুলেশন এটা কিন্তু 34 মিলিয়ন হবে বাই 2025। আপনি যদি চিন্তা করেন মালয়েশিয়ার টোটাল পপুলেশন 33 মিলিয়ন। সো বাংলাদেশকে কিন্তু ইগনোর করার মতো একটু কান্ট্রি না। আবার রাইট, টোটাল জিডিপি যদি সাইজ চিন্তা করেন, আমাদের কিন্তু, আমি যদি একটু আগে স্লাইডে ফেরত যাই, আমাদের টোটাল জিডিপি কিন্তু অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের থেকেও বেশি, রাইট? আমাদের পাকিস্তান থেকে বেশি, ভিয়েতনাম থেকেও বেশি। সো ইটস আ গ্রোয়িং ইকোনমি, এবং এটা কিন্তু ইজ আ লার্জ অপরচুনিটি। আমরা অনেক সময় বলি লাস্ট অফ দি আনট্যাপড মার্কেটস বাংলাদেশ। সো এটা যদি রাইট। ইনভেস্টররা ডেফিনেটলি দেখে, আই থিঙ্ক দে উইল বি এক্সাইটেড। আমি এখন আবার একটু ফোকাস করে যাচ্ছি একটু মাইক্রোতে, যে আমাদের এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে কি হলো। আমি তো অনেক কথাবার্তা বললাম। একটা গুড নিউজ হচ্ছে আমাদের লাস্ট কোয়ার্টারের তুলনায় এই কোয়ার্টারে ইনভেস্টমেন্ট বেশি হয়েছে, অলমোস্ট ডাবল, হুইচ ইজ গুড। ডিলস বেশি হয়েছে, অলমোস্ট বাই 50%, 1.5 টাইমস। আর্লি স্টেজ ইনভেস্টমেন্ট হচ্ছে একটু বেশি হয়েছে, হুইচ ইজ গুড। লেটার স্টেজ ফান্ডিংও বেড়েছে, হুইচ ইজ এগেন নট ব্যাড। ওভারঅল কমেছে, বাট লেটার স্টেজ ফান্ডিংটা অ্যাজ এ পার্সেন্টেজ ইজ কোয়াইট স্টিল সিগনিফিক্যান্ট। লোকালি রেজ ইনভেস্টমেন্ট বেড়েছে বাই অলমোস্ট 7 টাইমস, হুইচ ইজ এ গুড নিউজ। লোকাল ইনভেস্টররা কিন্তু ইন্টারেস্টেড হচ্ছে। আগে যেটা হতো, যে আমি যদি বলি যে টোটাল ইনভেস্টমেন্ট বাংলাদেশ এখনো পর্যন্ত রেজ করেছে ক্লোজ টু সে 950-60 মিলিয়ন, এর মধ্যে 95% ইন্টারন্যাশনাল ছিল। সো ইভেন যদি ছোট্ট পরিসর হয়, এটার একটা যদি লোকাল ইনভেস্টমেন্ট যেটা প্রায় 1.5 বিলিয়ন ছিল, এটা ক্লোজ টু 11 বিলিয়ন প্লাস 12 বিলিয়ন হয়ে গেছে ফার্স্ট কোয়ার্টার। ইটস এ গুড সাইন। অ্যাভারেজ টিকিট সাইজও বেড়েছে। আমার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, ওই লোকাল ইনভেস্টের ক্ষেত্রে হোয়াট আর ইউ সেইং? আমরা কি এঞ্জেল ইনভেস্টর যারা আছে তারা বাদে কি আমরা লার্জ লোকাল কংগ্লোমারেট বা ইনস্টিটিউশন ইনভেস্টর কি দেখছি ইনভেস্ট করতে স্টার্টআপ সেক্টরে? এখানে দুইটা হচ্ছে। একটা হচ্ছে যে অ্যাঞ্জেলসরা তো সবসময় লিড নিয়েছে, বাট এখন যেটা হচ্ছে কিছু কিছু লোকাল কর্পোরেটস তারা ইন্টারেস্টেড হচ্ছে। আরএমজি ফ্যাক্টরিজ যাদের যখন সেকেন্ড জেনারেশন তারা এসেছে, দে আর লুকিং টু ইনভেস্ট, ঠিক আছে। আমাদের এক্সিস্টিং ট্র্যাডিশনাল বিজনেসেস আমরা অনেক সময় দেখেছি স্টিল ম্যানুফ্যাকচারার্স, ঠিক আছে, আরএমজি টেক্সটাইল তো বললাম। অনেক ক্ষেত্রে কিন্তু এরা দে আর লুকিং টু ডাইভার্সিফাই দেয়ার বিজনেস এন্ড দে আর টেস্টিং আউট দ্য ওয়াটার, সো দে আর গেটিং মোর রাইট, ইন্টারেস্টেড দিস লোকাল কর্পোরেটস, লোকাল সিনে ইনভেস্ট করে, স্পেশালি স্টার্টআপস। এবং আরেকটা যে ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, যে সেন্ট্রাল ব্যাংক একটা রেগুলেশন দিয়েছে যে ব্যাংকের প্রফিটের একটা সার্টেন পার্সেন্ট স্টার্টআপদেরকে ফ্যাসিলিটি হিসাবে এক্সটেন্ড করতে হবে। সো ওই জায়গাও আমরা ইন্টারেস্ট পাচ্ছি, যে ব্যাংকসদের ক্ষেত্রেও আমরা দেখেছি যে তারা অ্যাকচুয়ালি আর টেকিং সিরিয়াসলি। কিছু কিছু ব্যাংক তারা হচ্ছে ডেট ফ্যাসিলিটি গুলোকে ক্যাপিটালাইজ করতে পেরেছে। ব্যাংকস লাইক সিটি ব্যাংক, ব্যাংকস লাইক ইবিএল, তারা আস্তে আস্তে কিন্তু স্টার্টআপে এই ফ্যাসিলিটি গুলোকে দেওয়া, ইনভেস্ট করা শুরু করেছে। আর মোস্তাফিজ ভাই, আপনি তো আছেন অবভিয়াসলি আইডিএলসি তে। আইডিএলসি ইজ বাংলাদেশের ইফ নট দি টপ মোস্ট বা ওয়ান অফ দি টপ ইন বিএফআইস ইন দ্য কান্ট্রি। এবং তারাও কিন্তু অ্যাসেট ম্যানেজমেন্টের পাশাপাশি কিন্তু তারা একটা ভেঞ্চার ক্যাপিটাল উইং খুলেছে, যেখানে আপনি একজন পার্টনার আমরা জানি। তারাও কিন্তু লোকাল ইনভেস্ট করা শুরু করেছে। সো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং কর্পোরেটস ট্র্যাডিশনাল বিজনেসের দুই জায়গা থেকে আমরা ইন্টারেস্ট দেখতে পাচ্ছি। গ্রেট। হোপফুলি আরো যারা আমাদের এই রিপোর্টগুলো দেখছে, ইনস্টিটিউশন ইনভেস্টর, লোকাল ইনস্টিটিউশন ইনভেস্টর কংগ্লোমারেট থেকে আরো ইন্টারেস্ট রেজ করবে হোপফুলি। থ্যাংক ইউ। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এটাতে আমি ছোট করে একটু দেখাচ্ছি যে আমাদের পিকটা ছিল 2021-এ, যেখানে বড় একটা ইনভেস্টমেন্ট হয়েছে, তারপর থেকে একটু আমাদের কমে যাচ্ছে ইনভেস্টমেন্ট। এটা কিন্তু কোয়ার্টার ওয়ান এর ইনভেস্টমেন্ট, পুরোপুরি কম্পারেবল না, বাট কোয়ার্টার ওয়ান হিসাবে 36 মিলিয়ন হয়েছে। একই ট্রেন্ডে থাকলে আমরা 2022-কে সারপাস করবো, হুইচ ইজ গুড। 415টা আমি একটু বলে দিই, এখানে কিন্তু বিকাশের সফট ব্যাংকের একটা বড় ডিল ছিল, $250 মিলিয়ন। সো ওই জন্য দিস ইজ একটু অ্যানোমালি, বিকজ এরকম রাইট, ডিল তো সবসময় হয় না। বাট এটা ছাড়া কিন্তু ওভারঅল আমরা কিন্তু উই আর সিইং আ গ্রোয়িং ট্রেন্ড, সো হুইচ ইজ পজিটিভ ওভারঅল। আমরা যদি দেখতে পারি, আগে যখন আমার মনে আছে এম ভাই আপনারা যখন অ্যাঞ্জেল ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন, রাইট, এবং লাইট ক্যাসেল ওয়াজ ওয়ান অফ ইয়ার আর্লি পোর্টফোলিও কোম্পানিজ, আমরা দেখেছি যে ইনভেস্টমেন্ট তখন খুবই কম ছিল, রাইট?
শিওর। মানে দেখাই যায় না, বাট এখান থেকে আই এম গ্ল্যাড যে ইনভেস্টমেন্টস হ্যাভ পিকড আপ টু আ লেভেল যেখানে এগুলোকে নিয়ে রিপোর্ট বানানো যাচ্ছে, প্রেজেন্ট করা যাচ্ছে বাইরে। রাইট। আমরা যদি একটু কোয়ার্টার অন কোয়ার্টার কম্পারিজন গুলো দেখি, আমি 2022 থেকে 2023 এনেছি। আমরা দেখেছি যে কোয়ার্টার ওয়ান 2022 তে 8টা ডিল হয়েছে। কোয়ার্টার টু তে ইন্টারেস্টিং, উই আর 16 ডিল। শপ আপ একটা লার্জ রেজ করেছিল $65 মিলিয়ন ভ্যালার ভেঞ্চার্স এর সাথে, টাইগার গ্লোবালের সাথে। এরপরে আমরা দেখেছি যে কোয়ার্টার থ্রিতে অ্যারাউন্ড 10 মিলিয়ন, তারপর হচ্ছে কোয়ার্টার ফোরেও 11 মিলিয়ন ছিল, 12টা ডিল। বাট আই এম পজিটিভ যে দেখা যায় যে নাম্বার অফ ডিলস গুলো কিন্তু বাড়ছে। রাইট। নাম্বার অফ ডিলস বাড়া মানে কিন্তু সাকসেস রেট বেড়ে যাবে। যদি আপনার নাম্বার অফ ডিলস কম থাকে তখন কিন্তু পরে যে স্টার্ট আপ সিরিজ বিতে যাবে এটার কিন্তু চান্সেস কম। আর আমরা যদি টেন্টেটিভলি নাম্বার অফ ডিলস বেশি দেখতে পাচ্ছি, আমরা দেখেছি যে 16 থেকে কিন্তু এখন নাম্বার অফ ডিলস কিন্তু মোটামুটি অতটা কমেনি। সো উইচ ইজ আ গুড সাইন যে আমাদের 10 প্লাস ডিলস আমরা প্রত্যেক কোয়ার্টারে দেখতে পাচ্ছি। এখানে আমি জাস্ট একটা কম্পারিজন করেছি যে গ্লোবালি এখনো 67% অফ দ্য ইনভেস্টমেন্ট হচ্ছে, বাট 33% কিন্তু লোকালি হচ্ছে। এটা দেখে মনে হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না, বাট একটু যদি চিন্তা করে দেখেন, আগে কিন্তু লাস্ট 10 বছরে 95% অফ দ্য টোটাল ডিলস কিন্তু গ্লোবাল ছিল, রাইট? ওখান থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি যে ফার্স্ট কোয়ার্টারে 30% অফ দ্য ডিল লোকাল হচ্ছে, দিস ইজ এ গুড সাইন, রাইট? Yeah, ইট মিনস definitely. লোকাল ইনভেস্টার্স আর গেটিং ইন্টারেস্টেড, এন্ড দিস ইজ ডেফিনেটলি আমি বলবো ইকোসিস্টেমের জন্য একটা ভালো। স্পেশালি আর্লি স্টেজ ইনভেস্টমেন্ট লোকাল থেকে হওয়াই উচিত। হ্যাঁ, কারণ গ্লোবালি কিন্তু আর্লি স্টেজ তারা তো ছোট টিকিট সাইজে আসতে পারে না, জি। সেক্ষেত্রে কিন্তু আমাদের পাইপলাইনটা ছোট হয়ে যায়, রাইট? সো এটা কিন্তু একদিক দিয়ে পজিটিভ যে পাইপলাইনটা বড় হচ্ছে। এখানে আমি একটু জাস্ট ভাঙার চেষ্টা করেছি। আপনার যদি দেখেন যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে একটা লার্জ পরিমাণে ডিল এসেছে, উইচ ইজ গুড। এটা ছাড়াও হচ্ছে আপনার ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস কিন্তু লার্জেস্ট নাম্বার অফ ডিলস করেছে, উইচ ইজ হাউ ইট শুড বি, বিকজ ভেঞ্চার ক্যাপিটাল ফার্মস গুলা শুড বি ডুইং আ লট মোর ডিলস। অ্যাঞ্জেল আমার মনে হয় একটু ডিল নাম্বার কম হয়েছে, উই শুড এক্সপেক্ট মোর অ্যাঞ্জেলস টু কাম ইন, এবং আই হোপ ইন ফিউচারে অ্যাজ উই গো ফরওয়ার্ড আমরা আরো দেখবো যে অ্যাঞ্জেলসটা আরো অনেক ডিল করছে মার্কেটের জন্য। এখানে যদি আমরা একটা ইন্টারেস্টিং দেখি যে এটা আই থিঙ্ক ইজ এ গুড স্লাইড। আমরা যদি দেখি যে সিড প্রিসিড গ্র্যান্ট এই জায়গা থেকে উই হ্যাভ আ লার্জ নাম্বার অফ ডিলস, রাইট? ক্লোজ টু 73%, এবং দ্যাটস হাউ ইট শুড বি, যে নাম্বার অফ ডিলসে কিন্তু আসলে আর্লি স্টেজে হওয়া উচিত। এবং এখানে আর্লি স্টেজে যত ডিল হবে তত কিন্তু আমাদের পাইপলাইন থাকবে, তত আমাদের চান্সেস অফ সাকসেস, আমাদের যেটা আমরা গভর্নমেন্টের কাছ থেকে শুনি, সামি ভাই বলেন, বাংলাদেশ লিমিটেড থেকে আমাদের আইসিটি মিনিস্টার বলেন যে উই ওয়ান্ট টু হ্যাভ 5 ইউনিকর্নস বাই 2025, রাইট? বাট ওটার জন্য উই নিড টু বিল্ড দ্য পাইপলাইন, রাইট? সো আই রাইট। থিঙ্ক যত আর্লি স্টেজ ইনভেস্টমেন্ট হবে তত কিন্তু পাইপলাইনটা উইল বিকাম স্ট্রঙ্গার। এবং কিছু কিছু কোম্পানিজ লাইক আর ভেঞ্চার্স, দে হ্যাভ ডান ফ্যান্টাস্টিক ওয়ার্ক। তারা হচ্ছে অনেকগুলা ছোট ছোট 8টা কোম্পানি কিনে কাজ করেছে। ইনিশিয়েটিভস লাইক গ্রামীণ ফোন এক্সট্রেটর আর ডুইং early stage interesting work. A lot of other accelerators in the market are also doing interesting work. এসবিকে ভেঞ্চার করেছে। এসবিকে টেক ভেঞ্চার্স করেছে। আমি ইনফ্যাক্ট একটা স্লাইডও দেখাবো এখানে। আমরা যদি 2022 তে দেখি যে সার্চ অ্যাক্সেলারেটর বা এসবিকে এর সাথে যে SM2 অ্যাক্সেলারেটর ছিল, দে হ্যাভ ডান ফ্যান্টাস্টিক ওয়ার্ক এবং তারা ইনভেস্ট করেছে। দেয়ার হ্যাজ বিন অ্যাঞ্জেল সিন্ডিকেটস, বাংলাদেশ অ্যাঞ্জেলস কাজ করেছে। সুইস এম্বাসি ব্যাকড একটা ফান্ড যেটার সাথে আমরা কাজ করি, ক্যাটালিটিক ফান্ড, বিনিয়োগ বৃদ্ধি, দে হ্যাভ ডান আ ফিউ গ্র্যান্টস। এবং উই আর সিং আ ফিউ good high quality global investors in 2022 as well. For example, Anchorless, which is a Bangladesh focused US SSC registered fund. We have seen Valor Ventures, which is a big name, right? Peter Thiel, early investors in Twitter, right? Tara can invest করেছে, Flourish করেছে, Startup Bangladesh Limited, যেটা government backed $65 billion facility তারা করেছে. IDLC have also started local site থেকে. So I think we are seeing quite a good number of names that are coming up in 2022 যারা ইনভেস্ট করা শুরু করেছে। আমার আর হয়তো 2-3টা স্লাইড আছে, আমি কুইকলি চলে যাই পর কিউএন এর সাথে। এটা আমি 2022 ক্রস সেকশনটা নিয়ে করেছি, বিকজ 2023 ডেটাটা তো খুবই ছোট, রাইট? রাইট। ওখান থেকে পুরো ট্রেন্ডটা দেখা যাবে না। অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস স্টিল ইজ দ্য লার্জেস্ট সেক্টর, বাট ইয়ার অন ইয়ার কিন্তু কমেছে। এটার কারণটা হচ্ছে বিকাশের বড় ইনভেস্টমেন্টটা তো আর ওরকম ইনভেস্টমেন্ট তো প্রত্যেক বছর হয় না। But financial embedded finance is still the sector that has the largest investment, right? Both in 2021 and 2022. আমরা দেখতে পাচ্ছি 60 close to $69 million ইনভেস্ট হয়েছে। এটার পরে লজিস্টিক্স এন্ড মোবিলিটিতে, এটার মধ্যে উই হ্যাভ দ্য রাইড শেয়ারিং সার্ভিসেস অ্যাজ ওয়েল। তারপরে হচ্ছে আমাদের ই কমার্স ফুলফিলমেন্ট সার্ভিসেস অ্যাজ ওয়েল, তারা ইনভেস্টমেন্ট পেয়েছে। ইন্টারেস্টিংলি যে 3টা সেক্টরে ইনভেস্টমেন্ট বেড়েছে, দ্যাট ইনক্লুডস এডুকেশন। আমরা জানি শিখো এবং 10 মিনিট স্কুলে বেশ বড় বড় কিছু ইনভেস্টমেন্ট হয়েছে।
ই-কমার্স রিটেলে কন্টিনিউ টু ইনভেস্টমেন্ট হচ্ছে, উইচ ইজ গিভেন ই বিজনেসে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আমরা জানি বোথ শেয়ার ট্রিপ অ্যান্ড গোজ আয়না দুটো কোম্পানিতে ইনভেস্টমেন্ট হয়েছে। বাট এটা ছাড়া আমরা দেখছি যে কিছু কিছু আরো সেক্টর আর কামিং আপ, লাইক ফুড অ্যান্ড এগ্রিকালচার। এখানে আই ফার্মার আছে যারা কিছুটা এম্বেডেড ফাইন্যান্সের সাথে ওভারল্যাপ অবভিয়াসলি, বা তারা ফুল একটা সার্ভিস দেয়। হেলথ কেয়ার আমরা বেশ কিছু ডিলস দেখেছি। সফটওয়্যার টেকনোলজিতে আমরা ডিলস দেখেছি, লাইক ইন্টেলিজেন্ট মেশিনস, রাইট। কনজিউমার সার্ভিস আমরা দেখছি। বাট এগুলোই মূলত মেইন সেক্টর যেখানে আসলে আমরা ইনভেস্টমেন্ট গুলো দেখেছি ইন 2022 and 2021। তো আমরা কি গোয়িং ফরওয়ার্ড যদি কনসেন্ট্রেশন অফ ক্যাপিটাল যদি বলি, তাহলে কি আমরা ডু ইউ থিঙ্ক 2023-তে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, লজিস্টিক, এডুকেশন অর সামথিং এলস হবে, অর ডু ইউ থিঙ্ক দেয়ার উড বি আদার ভার্টিকাল যেখানে হয়তো উই ক্যান সি নিউ ইনভেস্টমেন্ট? দ্যাটস আ গুড কোশ্চেন এম ভাই। সো আমি যদি 2023 ফার্স্ট কোয়ার্টার ডেটা দেখি, অলরেডি কিন্তু দ্য ফাইন্যান্সিয়াল সার্ভিসেস স্টিল দ্য টপ, রাইট। এবং এটার একটা বড় রিজন অবভিয়াসলি হচ্ছে এখানে তো আগেও ক্যাপিটাল এসেছে, এবং এখানে যেহেতু আগেও ক্যাপিটাল এসেছে তারা বিভিন্ন ধরনের ক্যাপিটাল তারা এক্সপ্লোর করতে পারছে। সো আগে হয়তো তারা কনভার্টেবল নোট লাইক সেফে ক্যাপিটাল তুলেছে অথবা ইকুইটিতে তুলেছে, এখন তারা ডেট হিসেবেও ক্যাপিটাল রেজ করতে পারছে যেহেতু তাদের ফাইন্যান্সিয়াল বাজেটটা আছে। ইন্টারেস্টিংলি উই হ্যাভ সিন আ লার্জ ইনভেস্টমেন্ট ইন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট বঙ্গতে, রাইট। এবং রাইট। এখানে একটা ওটিটি প্ল্যাটফর্মস আর ইনক্রিজিংলি বিকাম পপুলার। আমি জানি যে ঈদে সবাই, আমি দেখলাম যে চরকি বা বঙ্গ বা আরো যেগুলো আছে, আমি নাম ভুলে যাচ্ছি, আরেকটা যেটা হইচই, এরা কিন্তু গেটিং পপুলার। আমরা কিন্তু আজকাল নেটফ্লিক্সে অনেক মুভি রিলিজ দেখছি, এবং দিস ইজ ওয়ান সেক্টর উই আর সিইং কামিং আপ, যেটা 2023-তে, যেটা কিন্তু 2022-তে এতটাও ফোকাসে ছিল না। এডুকেশন আই থিঙ্ক উইল কন্টিনিউ টু প্লে এ স্ট্রং রোল। বা এটা ছাড়া আমি দেখছি যে সফটওয়্যার টেকনোলজি ইজ পিকিং আপ, ঠিক আছে। এবং ইন্টারেস্টিংলি আমরা দেখেছি আরএমজি সেক্টরেও কিছু কিছু কোম্পানিজ আর পিকিং আপ অ্যাজ ওয়েল। So I would say media and entertainment is a sector where OTT platforms we will see more investment in 2023, right? And software services, especially আমি যে দেখি যে আসলে সফটওয়্যারে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা নিউ টেকনোলজি যেটা আমরা বলি যে ডিপ টেক, অথবা যেটা বলি যে নিউ জেনারেশন টেকনোলজি, কিন্তু আমরা অনেক অ্যাপ্লিকেশন দেখতে পারবো। সো এই দুটো সেক্টর উড পসিবলি স্টার্ট ফোকাসিং মোর ফোকাস অন 2023 as well. ওকে। এখানে এগ্রিকালচার না থেকে কোনো কারণ আছে, অর এগ্রিকালচার আমার মনে হয় যে হবে আরো ফিউচারে। এখানে কয়েকটা যেটা হয়, এগ্রিকালচারে কিন্তু অনেকগুলা যেটা বলবো ক্রস কাটিং আছে। ফর এক্সাম্পল আই আচ্ছা। ফার্মার, রাইট। আই ফার্মার কিন্তু যদিও এগ্রিকালচার ফোকাস, তারা কিন্তু আসলে ফাইন্যান্সিয়াল সার্ভিসের সাথে ক্রস কাটিং, তাদেরকে এমবেডেড ফাইন্যান্স কোম্পানি ক্লাসিফাই করা হয়েছে। আর 2022 লাস্ট কোয়ার্টার কিন্তু এগ্রিকালচারে বড় কিছু ইনভেস্টমেন্ট হয়েছে। আচ্ছা, আপনি যদি অনেকগুলো দেখেন হয়ে যে গেছে অলরেডি। হ্যাঁ, অ্যাগ্রো রাইট। শিফটে হয়েছে, যেটা এগেন লজিস্টিক্স এর ডিস্ট্রিবিউশনে কাজ করে। উইগ্রোতে হয়েছে এগেন একটু ফাইন্যান্সিয়াল সার্ভিস প্লাস লজিস্টিক্সে কাজ করে। ফ্রন্টিয়ার নিউট্রিশন, যদি আপনারা ইউজ করে না থাকেন, প্লিজ তাদের প্রোডাক্টটা চাল ডালে অর্ডার করা যায়, করে ইউজ করে থাকতে পারেন। তারা নিউট্রিশন বার করে, আই থিঙ্ক ভেরি হাই কোয়ালিটি। অন্য করে ফুড ডেলিভারি এবং ফুড কনজিউমার ফুডসে প্রপার কোয়ালিটি কন্ট্রোল করার জন্য। সো এগ্রিকালচার লাস্ট কোয়ার্টারে হয়েছে। 2023-তে আমার মনে হয় ফিউচারে আরো কয়েকটা হবে, বাট উই আর স্টিল পজিটিভ অ্যাবাউট দ্য এগ্রিকালচার সেক্টর অ্যাজ ওয়েল। রাইট। ওকে। সো আমি অলমোস্ট লাস্টের দিকে চলে এসেছি। দিস ইজ অ্যাকচুয়ালি মাই লাস্ট স্লাইড। আমাদের জাস্ট কাইন্ড অফ লাইক হোয়াট টু মুভ ফরওয়ার্ড, আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে আমাদের মনে হয় যে 2023 যেরকম চিন্তা করছি ওরকম গেলে উইল হ্যাভ আ ডিসেন্ট ইয়ার। এবং আমরা এক্সপেক্ট করছি 2024-এ তো এগেন উই উইল সি মোর রিবাউন্ডস অফ ইনভেস্টমেন্ট, স্পেশালি যেসব স্টার্টআপরা সার্ভাইভ করতে পারবে অলমোস্ট লাইক রেস ট্র্যাক ব্রেন, রাইট। তারা সুন্দর রাইট। করে ইউনিট ইকোনমিক্স গুলো পজিটিভ করে যারা সার্ভাইভ করতে পারবে, দে উইল সি রিপ দ্য বেনিফিটস when hopefully recessionটা কিছুটা সাবসাইড করবে in 2024. Climate sustainability companies are increasingly getting more focus, especially around impact investments, এই ধরনের impact oriented venture, given যে বাংলাদেশও এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যাবে। সো আমরা যেগুলো গ্র্যান্ড ফান্ডিং দেখতাম, এগুলোর ফান্ডিং নেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অনেক ইনভেস্টর আর ইনভেস্টিং ইন বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম, উইচ ইজ গ্রেট, গুড নিউজ। বাট ওদের এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে, আই থিঙ্ক দিস উইল এগেন গো মোর পজিটিভ, রাইট। এবং আমরা দেখতে পাচ্ছি যে এগেন গ্লোবাল রিসেশনের কারণে আমরা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি কিছু কিছু বাংলাদেশিরা যারা বাইরে কাজ করছে, দে আর ট্রাইং টু কাম ব্যাক, এবং তারা কিন্তু ব্রিঙ্গিং অ্যান ইম্পর্টেন্ট নলেজ, রাইট। এবং অনেক কোম্পানি একটা আমরা দেখতে পাচ্ছি যে তারা একটা হোল্ডকো অপারেটিং কো স্ট্রাকচার অপারেট করে, যে বাইরে একটা হোল্ডকো থাকে ফর রেজিং ক্যাপিটাল, এন্ড দেন ইউ হ্যাভ অপারেটিং কো ইন দ্য বাংলাদেশ অ্যাজ ওয়েল, রাইট। অ্যান্ড গভর্নমেন্ট এই পর্যন্ত দে হ্যাভ গিভেন সার্টেন বেনিফিটস, আমি বলবো কোয়াইট সাপোর্টিভ। যেটা বললাম যে স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড, they have done close to 18 deals over the last 1 year period. এরকম আরো ইনিশিয়েটিভ হচ্ছে, এবং তারা আরো ইনিশিয়েটিভ চিন্তা করছে। ফর এক্সাম্পল ইনভেস্টরদের কারো ইনসেন্টিভ যাওয়া, ফান্ড অফ ফান্ড লঞ্চ করা, ওগুলো যদি হয়, আই থিঙ্ক
the sector will become even more positive. Again, I will stop. আমি তো পার্টনারদেরকে আগেই থ্যাংক ইউ দিয়েছি, and I definitely want to thank you Mustafiz ভাই as well for hosting me. আমাদের যদি রিপোর্টটা ফুলটা চান, just go to our website in www.lightcastlebd.com and ওখান থেকে সার্চ করে ফুল রিপোর্টটা পাবেন. Shorter versionটা would be available with M ভাই as well. Yeah. Okay, great. Thank you, Bijon, for that cool, detailed একটা presentation, especially যারা স্টার্টআপ নিয়ে দেখছেন নতুন ভাবে, তাদের জন্য রিপোর্টের রেফারেন্স উড বি, আমি বলবো খুবই একটা গুড রেফারেন্স বুক আর কি। সো কিছু কোয়েশ্চেন আছে আমার, আমি যদি একটু ডিপ ডাইভ করি তোমার সাথে। সো আমরা যেরকম অপরচুনিটি দেখছি, আই এম শিওর দেয়ার ইজ চ্যালেঞ্জেস, স্পেশালি আমরা যারা ইনভেস্টমেন্টের সাথে জড়িত, স্টার্টআপের সাথে কাজ করি। গ্লোবাল যে ডাউনটার্ন এসেছে, সেটার ইম্প্যাক্ট শুধু বিদেশ না, আমাদের দেশেও আরো আমি বলবো যে অনেক ডাইরেক্টলি ইম্প্যাক্ট করেছে। কারণ আমাদের রিস্ক প্রোফাইল আগেই বেশি ছিল, এখন মানুষের যেহেতু রিস্ক অ্যাপেটাইট কমে গেছে, তার মানে আমাদের রিস্ক প্রোফাইল আরো বেড়ে গেছে ইন কনটেক্সট অফ আদার মার্কেটস। সো ফাউন্ডারদের জন্য হোয়াট ইজ ইউর অ্যাডভাইস? মানে এই সে আগামী 1 বছর তোমার অ্যাডভাইস কি হবে এই ফাউন্ডারদের জন্য? হাউ শুড দে ন্যাভিগেট? আমরা আমি দুই সাইড থেকে বলবো, একটা তো ফাউন্ডার ডেফিনেটলি, বাট ইনভেস্টরদের সাইড থেকেও। ফাউন্ডার সাইড থেকে অবভিয়াসলি দিস ইজ আ টাফ টাইম, এবং আমি জানি যে অনেক সময় ফাউন্ডাররা মাইট গেট ফ্রাস্ট্রেটেড যে কোভিড গেল, তখন অপটিমাইজ করেছি, তারপর ইউকে রাশিয়ান ওয়ার হলো, এখন আবার একটা গ্লোবাল ফান্ডিং মিটার যাচ্ছে। সো ইটস লাইক অ্যাজ আ ফাউন্ডার দিস আর ডিফিকাল্ট টাইমস, রাইট? বাট ডিফিকাল্ট টাইমসেও যারা সার্ভাইভ করতে পারবে, আই থিঙ্ক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস উড বি গেটিং ইউনিট ইকোনমিক্স, রাইট? মানে ইউনিট ইকোনমিক্সটা যদি পজিটিভ হয়, সো আগে যেটা বলা হতো যে ইটস লাইক হাই গ্রোথ অ্যান্ড হাই প্রফিটেবিলিটি ইজ অলওয়েজ গুড, রাইট? এবং তারপরে থাকতো হয়তো হাই গ্রোথ, লো প্রফিটেবিলিটি বা জিরো প্রফিটেবিলিটি, এবং তার নিচে থাকতো হচ্ছে যে লো গ্রোথ হাই প্রফিটেবিলিটি, রাইট? এখন আসলে যেটা হচ্ছে যে আপনার গ্রোথ যদি কম থাকে, বাট আপনার যদি ইউনিট ইকোনমিক্স ভালো থাকে, দ্যাট উইল গেট প্রেসিডেন্স ওভার হাই গ্রোথ। সো গ্রোথ অ্যাট অল কস্ট যে কনসেপ্টটা ছিল, ওইটা হয়তো মেবি ইটস নট দ্য রাইট টাইম, রাইট? গ্লোবালি বড় বড় বিগ টেক আমরা যেগুলোকে বলি ফ্যাং, রাইট? ফেসবুক, অ্যামাজন, রাইট, নেটফ্লিক্স, সবাই কিন্তু অ্যাপেল বাদে আই থিঙ্ক সবাই লার্জ নাম্বারে কিন্তু আসলে হেডকাউন্ট করেছে, গিয়েছে যে লেটিং এমপ্লয়িজ গো, হুইচ ইজ আনফরচুনেট, রাইট? এবং আমরাও বাংলাদেশে যেটা বলি যে ইউনিট ইকোনমিক্সটাকে খুব স্ট্রংলি দেখা, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাবিলিটি টু সার্ভাইভ, দ্যাটস এ। বি, ডোন্ট বি ভেরি চুজি নাও, মানে আগে যখন ক্যাপিটাল একটু ছিল, অবভিয়াসলি ইউ ক্যান চুজি, এখন smart money is definitely better than dumb money, but dumb money is better than no money, right? If you don't survive, there is nothing to do. So I know that down round is difficult, right? But it also means survival comes first. যদি survival থাকে, there can be even buybacks, এবং আপনি হয়তো convertible raise করতে পারেন, like SEF, যেটা doesn't necessarily dilute your equity, right? So innovative financial instrument গুলো use করে make a runway, hit the metrics, unit economics, make a system so that you can scale when the funding comes in, right? এবং at the end of the day, I think if you have a valuable product, আপনার যদি customer actually traction থাকে, you are solving a need, you will survive and you will get there, right? I know it's frustrating, but unit economics, don't be too choosy, and survive the downturn. That would be my I mean, you're struggling entrepreneur, but that would be my suggestion to entrepreneurs. আর ইনভেস্টরদের ক্ষেত্রে আমরাও যেমন যেটা করেছি লাস্ট ইয়ারে, we also started investing, কারণ এখন কিন্তু is also a good time to invest in a way. You will actually get the companies যারা have the metal to survive, right? And you would possibly get that at a good valuation, right? Because not everyone is now on like ভালো টাইমে কিন্তু it's difficult to get into deals. It's difficult to also get into good investment. এখন you will actually see the companies that are solid, যারা সার্ভাইভ করছে, ফাউন্ডারদের ওই টাফনেস আছে, ফাউন্ডারদের ওই দূরদর্শিতা আছে, ওই ইউনিট ইকোনমিক্স করার অ্যাবিলিটি আছে, plus you will get a good valuation. So not a bad time to invest, come at a good price, and যখন 2 বছর পরে obviously things improve, maybe you can get a good exit. So investor কথা urge, we need local investors now more than ever, because globally downturn যাচ্ছে, people are looking inward. I mean, একটা US investor maybe Fed 3% is more lucrative than taking a lot of risk premium. So look at this as an opportunity, and if you can make the right bets, I'm sure this can definitely have benefits for you as well. তো
মানে in terms of valuation একটা বিরাট impact valuation-এ এসেছে when it's difficult to get capital valuation-টা direct একটা impact হয় I'm talking about lower valuation so আমাদের on average আমরা তো একটু growth stage-এ invest করি so seed pre-seed stage-এ valuation reduction কিরকম দেখেছো তুমি in terms of deal pipeline-এ আমি যেটা বলবো যে প্রি সিরিজে বা ওই জায়গায় একটা ভ্যালুয়েশন রিডাকশন ডেফিনেটলি এসেছে, অনেকের হয়তো ডাউন রাউন্ডও যেতে হচ্ছে অ্যাজ হাই অ্যাজ লাইক 30-40%। বাট যারা আচ্ছা একদম আর্লি স্টেজ ওদের কিন্তু আসলে আমি বলবো যে তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে তাদেরকে তো একটা একটা মিনিমাম যদি আপনি মানে ম্যাক্সিমাম ইকুইটি ডাইলুশন আছে, আপনি যদি একটা 15-20% বেশি ডাইলুট করে ফেলেন তাহলে তো আসলে দ্য বিজনেস ওন্ট সার্ভাইভ, এবং অ্যাকচুয়াল ইনভেস্টার্স আন্ডারস্ট্যান্ড দ্যাট। আমি বলবো একদম আর্লি স্টেজে হয়তো ওরকম ইম্প্যাক্ট নাই, বাট তারপরে যেগুলো মানে সে পোস্ট সিড প্রি সিরিজে সিরিজে এই জায়গায় একটা মেজর ইম্প্যাক্ট এসেছে, যেখানে আসলে জিএমভির মাল্টিপল বা রেভিনিউ মাল্টিপল যেগুলো তাকে ভ্যালুয়েশন হতো, হয়তো আগে জিএমভির 1 মাল্টিপলে আপনি বা 2-3 মাল্টিপলে আপনি রেজ করতে পারতেন, এখন হয়তো 1 মাল্টিপলে রেজ করতে হচ্ছে, রাইট? আগে হয়তো রেভিনিউ এর ইভেন 8-9 মাল্টিপলে রেজ করা যেত, এখন হয়তো রেভিনিউ 3-4 মাল্টিপলে রেজ করতে হচ্ছে। সো ওখানে আমি বলবো যে মাল্টিপল গুলো কমে এসেছে। মানে একদম আর্লি স্টেজে আসলে যেটা বলবো যে মোর অ্যাবাউট হাউ মাচ ক্যাপিটাল ইউ নিড টু গেট টু দ্য নেক্সট স্টেজ, and it's a negotiation between say right. a 7-8% থেকে 15-16% whatever, right? So ওই জায়গায় আমি বলবো না ভ্যালুয়েশন হ্যাজ প্লেড অতটা রোল, বাট লেটার স্টেজ অবভিয়াসলি there has been an impact and there has been down rounds for companies as well. সো আমরা তো তোমার প্রেজেন্টেশনে দুইটা অবভিয়াস ক্যাটাগরি দেখেছি যে দে আর গেটিং ডিসপ্রপোর্শনেট ইনভেস্টমেন্ট ফার্স্ট হচ্ছে ফিনটেক সেকেন্ড হচ্ছে লজিস্টিক্স তারপরে আই থিঙ্ক এডটেক এবং অ্যাগ্রিটেক ইজ প্রবলি ইন থার্ড অ্যান্ড ফোর্থ ক্যাটাগরিতে আছে এই রিপোর্টের বাইরে ডু ইউ সি এনি নিউ ক্যাটাগরি এমার্জিং যেটা হয়তোবা ইনভেস্টর ইন্টারেস্ট থেকে গ্রো করছে বাট মেবি হ্যাজ নট সিন সিগনিফিক্যান্ট ইনভেস্টমেন্ট ইয়েট দ্যাটস আ গুড কোশ্চেন। একটা সেক্টর অবভিয়াসলি যেটা আমরা একটু কভার করেছি সেটা হচ্ছে যে মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট, ওটিটি প্ল্যাটফর্মস, কন্টেন্ট, এটাতে উই আর সিইং মোর অ্যান্ড মোর আমি বলবো ইন্টারেস্ট। এবং আগে যেটা বলবো যে মানুষজন কিন্তু যে বিহেভিয়ারটা কোভিডে শিফট হয়েছে, এখন কিন্তু দ্যাটস বিকামিং মোর অ্যান্ড মোর ওয়াইড স্প্রেড। পিপল আর কামিং ইন টু ওটিটি প্ল্যাটফর্ম। অবভিয়াসলি এখনো টিকিট সাইজেস গুলো লো, হয়তো মানুষ সাবস্ক্রিপশন একটা মুভি দেখছে, বাট মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট সেক্টরে ডেফিনেটলি উই আর সিইং অ্যান ইন্টারেস্ট। সেকেন্ড একটা সেক্টর যেখানে উই আর সিইং ট্র্যাকশন এবং দেয়ার আর ইউজার্স ইজ গেমিং, বাট এখানে আমি আচ্ছা জানি যে রেগুলেটরি কিছু প্রবলেমেটিক আছে অ্যারাউন্ড গ্যাম্বলিং। সো এই জন্য সেক্টরটা ইজ আ বিট ট্রিকি। বাট আমরা যদি এমনি অন্য অন্য ইকোনমিও দেখি, লাইক ইফ ইউ লুক অ্যাট ইন্ডিয়া, ইফ ইউ লুক অ্যাট চায়না, রাইট আমাদের গেমিং ইজ আ হিউজ ইন্ডাস্ট্রি, রাইট? এবং এখানে কিন্তু মানুষজন আসলে পয়সা দিয়ে ফ্যান্টাসি স্পোর্ট, এবং বাংলাদেশে কিন্তু স্পোর্টস নেশন, উই আর ক্রেজি অ্যাবাউট ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ কয়েকদিন আগে গেল, রাইট? সো গেমিং ইজ আ একটা কিন্তু সাইলেন্ট ইন্ডাস্ট্রি, এটা প্রপার রেগুলেশন নাই দেখে এটা গ্রো করতে পারছে না, বা ওরকম প্রপার বলবো যেটা স্ট্রাকচার নাই, বাট এটা কিন্তু একটা সাইলেন্ট ইন্ডাস্ট্রি। এখানে কিন্তু প্রচুর ইন্টারন্যাশনাল কোম্পানিজ কাজ করে, কিছুটা আন্ডার দ্য রেডার, বাট আই থিঙ্ক বাংলাদেশেও কিছু কোম্পানি আছে হু আর স্টার্টিং টু টেক নোটিস, এবং আই থিঙ্ক দিস ক্যান বিকাম ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল। থার্ড যেটা আমার মনে হয় একটু ইনভেস্টমেন্ট ওভাবে পাচ্ছে না বাট হ্যাজ ম্যাসিভ অপরচুনিটিস ইজ স্যাস, রাইট? আমাদের এখনো বলবো যে অনেক ক্ষেত্রেই হচ্ছে যে ফর এক্সাম্পল আইডিএলসির যেমন একটা ইনভেস্টমেন্ট আছে ইন্টেলিজেন্ট মেশিনস, আই থিঙ্ক ইটস আ ভেরি ইন্টারেস্টিং সেক্টর, বিকজ তারা হচ্ছে এখনো যদিও লোকাল মার্কেট সার্ভ করে, দে হ্যাভ দ্য গ্লোবাল মার্কেট সার্ভ করছে কিছুটা, দে হ্যাভ দ্য অপরচুনিটি টু গো গ্লোবাল, রাইট? রাইট এবং তারা যদি একটা প্রপার অপটিমাইজ প্রোডাক্ট বানাতে পারে, এটা কিন্তু গ্লোবালি কিন্তু দিস ক্যান স্কেল সিগনিফিক্যান্টলি, রাইট? এবং I think SaaS is kind of like an unexplored category. I know there's a significant global competition here. Obviously, it's difficult, but at the same time, it's also a very huge market. Even if you take a look at companies like Slack, Slack though came into the market and they had competitions like Microsoft, but still Slack became a winner. Zoom যখন মার্কেট এসেছে, এই মার্কেটে কে ছিল না? There was WebEx, there was Yeah. Microsoft, there was Skype. But if you give quality service, you can actually win the SaaS market. So we don't have to become like Zoom, but even if you start segmenting a small segment of the market around the globe, so SaaS can be interesting. So just to summarize, Corey, I think few sectors that I think are high potential are media and entertainment, gaming, and SaaS. Um, as a follow-on question, আমাদের inbound যে investor query আছে, what is the typical
কোয়েশ্চেন তুমি ফেস করো? যদি বলি যে ফার্স্ট টু কোয়েশ্চেন তারা জিজ্ঞেস করে আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে বা আমাদের লোকাল চ্যালেঞ্জেস নিয়ে, হোয়াট আর দ্য টিপিক্যাল টু কোয়েশ্চেনস? আই থিঙ্ক ইনবাউন্ড করে দুইটা ক্যাটাগরিতে আসে। একটা হচ্ছে যারা বাংলাদেশ সম্বন্ধে হয়তো ওরকম জানেই না, আর একটা হচ্ছে তারা জানে অ্যান্ড দে আর রিয়েলি ইন্টারেস্টেড, দে আর মোর নলেজেবল, রাইট? রাইট। সো প্রথমে যদি বলি যে যারা একদম জানেই না, দে স্ট্রেট গো অ্যাবাউট দ্য ম্যাক্রো ফান্ডামেন্টালস, এবং ম্যাক্রো ফান্ডামেন্টালস নিয়ে মোস্টলি কোশ্চেনটা থাকে, ওয়াই বাংলাদেশ ইজ আ লুক্রেটিভ ইকোনমি। সো দ্যাট মিনস যে কনজিউমার পারচেস কত, জিডিপি পার ক্যাপিটা কত, মিডল ইনকাম মার্কেটটা কত, কতজন মানুষ স্মার্টফোন ইউজ করছে এফেক্টিভলি, নট বিটিআরসি তে যদি দেখি 100 মিলিয়ন, ওইটা না, এফেক্টিভলি অ্যাকচুয়ালি 30-40% মিলিয়ন মানুষ ইউজ করে কিনা, যারা অ্যাকচুয়ালি ডেটা ইউজ করে, রাইট? এফেক্টিভ মোবাইল ফোন অ্যাকাউন্ট কত, এফেক্টিভ ইন্টারনেট ইনফ্রাস্ট্রাকচার কিরকম। সো দ্যাট ওয়াজ মোর অন দ্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইউসেজ, তারা ওই ধরনের কোশ্চেন বেশি করে, ট্রাইং টু গেট টু দ্য নো দ্য কান্ট্রি মোর স্টার্ট আপে যাওয়ার আগেই। তারপরে তারা স্টার্ট আপ নিয়ে কিছু কোশ্চেন করে, মোস্টলি হু এলস ইজ হিয়ার, কে Right. ইনভেস্ট করেছে। সফটব্যাংক নাম সামনে খুশি হয়, বাট এট দ্য সেম টাইম দে হ্যাভ জাস্ট ডান ওয়ান ডিল, Right. এবং তারা একটু অবাক হয়, আচ্ছা সফটব্যাংক তো আসলে বিলিয়ন ডলারের ডিল করে, মানে ও তো আসলে 250 বিলিয়ন করছে, এটা ছোট তার জন্য, রাইট? সো মানে ফর সফটব্যাংক দ্যাটস পকেট চেঞ্জ, রাইট? ও তো Right. একবার রাইট অফই করে দেয় $10 বিলিয়ন। সো সো ওই ক্ষেত্রে যেটা বলবো যে ম্যাক্রো অ্যান্ড দেন হু এলস ইজ হিয়ার, এই দুটো হচ্ছে বিগেস্ট কোশ্চেন। আর যারা একটু মোর ইনফর্ম, যারা একটু সিরিয়াসলি এসেছে, তাদের বিগেস্ট কোশ্চেন ইজ অ্যারাউন্ড রিপ্যাট্রিয়েশন। Right. তারা বলে যে ভাই টাকাটা বাইর করবো কিভাবে, দেশে তো নিচ্ছি ভালো কথা, বাট হুম। যতই রেগুলেশন থাক, দে আর নট হ্যাপি অ্যান্ড দে আর নট কনভিন্স দে ক্যান টেক দ্য মানি আউট, রাইট? সো এটা নিয়ে তাদের কোশ্চেন। আর সেকেন্ড কোশ্চেনটা থাকে অ্যারাউন্ড এক্সিট অপশনস, মার্কেটে Right. কোনো এক্সিট হয়েছে কিনা, হোয়াট ইজ দ্য পাথওয়ে টু এক্সিট। সো এই দুইটা রেগুলেশনস, স্পেশালি অ্যারাউন্ড রিপ্যাট্রিয়েশন আর এক্সিট অপশনস নিয়ে দে টক a lot. That we face the same question. এবং আমরা যেটা বলি যে আমাদের এখানে অ্যাটলিস্ট স্টার্টআপে ইনভেস্টমেন্ট অত বড় না হলে আমাদের লোকাল যে ট্রেডিশনাল সেক্টর আছে সেখানে অনেক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে এবং তারা রিপ্যাট্রিয়েট করছে। সো অ্যাটলিস্ট উই হ্যাভ সাম কম্পারেবল মার্কেটের রেফারেন্স আছে, বাট স্টার্টআপে মানে ইন্টারন্যাশনাল ইনভেস্টার আসলে দিজ আর টিপিক্যাল কোয়েশ্চেন। ওকে, সো মাই লাস্ট কোয়েশ্চেন, আমরা মানে বাংলাদেশের কথা আসলে অবভিয়াসলি সোশ্যাল বিজনেস বা ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের কথা চলে আসে। আমরা হয়তো বা কিছু কিছু দেখেছি, বাট আমার মনে হয় না উই হ্যাভ সিন সিগনিফিক্যান্ট ইনরোডস ওই ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট যেভাবে আমরা স্টার্ট আপ যেভাবে দেখেছি ইন টার্মস অফ রেগুলার ইনভেস্টমেন্ট ইম্প্যাক্টে আমরা ওভাবে ওরকম ভলিউম দেখিনি। Why do you think that's the case? যে আমরা why we are not saying, because we are the case studies for social business and impact investment, আমি বলবো compatibility হিসাবে, why are we not seeing volume? হ্যাঁ, ডেফিনেটলি ইজ আ গুড কোশ্চেন। আমরা দেখবো যে ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট যে ভলিউমে ইন্ডিয়াতে হচ্ছে বা ইভেন আফ্রিকাতে হচ্ছে, দিস আর কাইন্ড অফ লাইক টু হট পেটস, রাইট? বাংলাদেশ অফেন গেটস ইগনোরড। মানে for example, Bangladesh is the birthplace of microfinance, but microfinance Yep. is very big in India and Africa. I think India is bigger than, I don't know if it's bigger than Bangladesh or not, right? But অনেক ক্ষেত্রে যেটা বাংলাদেশ যেটা হচ্ছে, as we go through the LDC graduation, right, it makes still যে ODS এগুলো নেচারগুলো আস্তে আস্তে ইম্প্যাক্ট ওরিয়েন্টেড ভেঞ্চারে চলে যাবে, এবং আমরা we are seeing the shift, বাট শিফট স্টিল টু হ্যাপেন। কিছু কিছু এম্বাসি, যেমন আমরা সুইস এম্বাসির সাথে কাজ করছি, রুটস অফ ইম্প্যাক্টের সাথে, দ্য ট্রেন্ড ইজ স্টার্টিং বাট স্টিল নিডস টু হ্যাপেন। লট অফ থিংস আর হ্যাপেনিং ইন ইন্ডিয়া অ্যান্ড আফ্রিকা। বাংলাদেশেও তো ওইভাবে আসছে না। এটা কিছুটা রিজন, আমার মনে হয় ফিউ অফ দ্য রিজন দ্যাট আর কামিং আপ ইজ অ্যাকচুয়ালি একটা প্রপার, আমি যেটা বলবো একটা ফ্রেমওয়ার্ক থাকা। তো যদিও আমাদের এসএসসির আন্ডারে একটা হচ্ছে ইম্প্যাক্ট ফান্ডের জন্য একটা ফ্রেমওয়ার্ক আছে, বাট আমাদের কিন্তু প্রপার ইম্প্যাক্ট ভেরিফিকেশন ওগুলো কিন্তু এখনো প্রপারলি ভাবে মার্কেটে হয় না। আপনি যদি চিন্তা করেন, কয়েকদিন আগে একটা নিউজ আসলো যে ইটকল হচ্ছে কার্বন ক্রেডিটে মনে হয় 17 মিলিয়ন না কত মিলিয়ন ডলার করেছে। এটা কারণটা কি? দেয়ার ইজ আ স্পেসিফিক স্ট্যান্ডার্ডাইজেশন হোয়াট ইজ আ কার্বন ক্রেডিট এবং কার্বন কিটটাকে কিভাবে ভেরিফাই করতে হবে থার্ড Right. পার্টি। সো আই থিঙ্ক ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট হওয়ার জন্য কিন্তু ইকোসিস্টেম থাকতে হবে যে ইম্প্যাক্ট ভেরিফিকেশন হচ্ছে প্রপারলি, ঠিক আছে, এবং তারা হচ্ছে ইম্প্যাক্ট ক্রিয়া করছে। সেকেন্ড হচ্ছে ওই ইনভেস্টার গুলোকে বাংলাদেশকে সিরিয়াসলি দেখতে হবে। বাংলাদেশে স্টিল ইন্টারেস্টিংলি গ্লোবালি অনেক জায়গায় হচ্ছে গ্র্যান্ট হিসাবে দেখা হয় ওডিএ। এটা যে অ্যাকচুয়ালি প্রপার ভেঞ্চার করে এগুলো হবে, এগুলো কিন্তু ওইভাবে দেখা হয় না। ফর এক্সাম্পল, আমাদের কিন্তু একটা কেস বুক স্টাডি হচ্ছে ব্র্যাক। ইটস লাইক দি ইউনো ওয়ান অফ দ্য লার্জেস্ট ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ ইন দ্য ওয়ার্ল্ড, বাট এটাকে বলা হয় কিন্তু লার্জেস্ট সেলফ ফান্ডেড এনজিও, Yeah. বলা হয় না কিন্তু যে লার্জেস্ট ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ। আরং কিন্তু একটা এসবিইউ আন্ডার ব্র্যাক Right. এনজিও।
So unless you bring the impact enterprise branding at the forefront, যে যে আমার তো মনে হয় এই মুহূর্তে ব্র্যাক ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ মে বি বিগার দ্যান এনজিও, আই ডোন্ট নো, উই হ্যাভ টু চেক উইথ আসিফ ভাই, রাইট? বাট the story goes that BRAC is the largest self-funded NGO. So Right. ওই অ্যাঙ্গেল থেকেও কিন্তু we need to come out of that narrative যে আমরা হচ্ছে ODS নিব. We need to embrace the narrative যে এখানে হচ্ছে FDI ইনভেস্টমেন্ট হবে, স্টার্টআপ ইনভেস্টমেন্ট হবে, ইম্প্যাক্ট এন্টারপ্রাইজ ইনভেস্ট হবে. It's a place to do business. It's not a place to, yes, it's still a place to do development, but it's a serious place to do business. So ওই ন্যারেটিভটার সাথে কিন্তু আমাদের যেতে হবে, রাইট? থার্ড, আমার মনে হয় প্রপারলি আসলে ইনসেন্টিভস দিতে হবে. আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে কিন্তু স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া সিডবি একটা ফান্ড অফ ফান্ড প্রোগ্রাম লঞ্চ করলো, রাইট? এবং ওইটা কিন্তু মেড আ লট অফ ইয়াং ফান্ড ম্যানেজার্স কমার্শিয়ালি ভায়াবল. সো বাংলাদেশে কিন্তু এখনো ফান্ড ম্যানেজাররা আমি বলবো যে ইটস ডিফিকাল্ট. ফর এক্সাম্পল, when we want to launch a fund, we face a lot of difficulties, right? Not just raising money, it's even if you raise the money, regulatory অনেক complicated, right? সো ওখানে যদি ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট বা এদেরকে আপনার ইনসেন্টিভাইজ না করা হয়, প্রপারলি স্ট্রাকচার না করা হয়, রাইট, তাহলে কোনো জিনিসটা হবে না. আপনি যদি অন্য দেশে দেখেন, দের ইজ a lot of incentives, easy to do. ফর এক্সাম্পল, আপনি যদি সিঙ্গাপুর একটা ভেঞ্চার ক্যাপিটাল করতে চান, আই থিঙ্ক মোস্ট ভাই ইউ হ্যাভ ডান দ্যাট, ইউ ক্যান ওপেন ইট. বাংলাদেশে কিন্তু করতে গেলে আপনার হচ্ছে মিনিমাম $500,000 একটা পেড আপ ক্যাপিটাল লাগে, লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয়, বসে থাকতে হয়. ইনফ্যাক্ট আমি যখন লাইসেন্সের জন্য বললাম, আমাকে বলা হলো যে বিজন, তুমি হয়তো স্টার্টআপে তোমার অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু তোমার ক্যাপিটাল মার্কেট এক্সপিরিয়েন্স নাই, তোমাকে লাইসেন্স দিব না. আই ডোন্ট হ্যাভ এনি ডিফেন্স, আই অ্যাকচুয়ালি ডু নট হ্যাভ ক্যাপিটাল মার্কেট এক্সপিরিয়েন্স, বাট আমি জানতাম না যে ভেঞ্চার ক্যাপিটাল করতে গেলে ক্যাপিটাল মার্কেট এক্সপিরিয়েন্স লাগবে. So unless we streamline this process, the incentive and the way around the regulation, this does not happen. So summarize করলে impact measurement and management, get the branding out. This is the place to do business. Yes, mission driven businesses like Bikash, but businesses nonetheless. Third হচ্ছে streamline regulation and incentive structure. So এগুলা করলে I think we will see more impact investments happening in the future. Thank you, Bijon. So hopefully in future তোমাদের সাইড থেকে মেবি ইম্প্যাক্টের উপর আমরা একটা রিপোর্ট পাবো. আই এম শিওর দেয়ার আর লট অফ কেস স্টাডিজ, এবং সেখানে একটা ইনডেপথ স্টাডি করে হয়তো আমরা উই ক্যান ক্রিয়েট সাম আই উড সে এক্সাম্পলস ওয়্যার পিপল ক্যান টেক আ ডিপার লুক. অনেক অনেক অসংখ্য ধন্যবাদ বিজন আমাদের এই রিপোর্টের ওয়াক থ্রু করার জন্য. আমি সবাইকে এনকারেজ করব এই পুরো রিপোর্টটা দেখার জন্য, এবং তাদের যদি কোনো কোয়ারি থাকে, they can always reach out to Lycus Partners for further query. Thank you, Bijon, and have a good day. No, thank you, Mbai, for hosting us, and audience, feel free to reach out to me. আমাদের LinkedIn, you can reach out to me, and the report is free for download for everyone from the website. So question থাকলে, কোনো ideas থাকলে, feel free to reach out, and very glad with them. All right, thank you.